আমি প্যারিসে এসেছি, তুই এখানে বস আমার সাথে, তোর বাসার সামনে থেকে ঘুরে এসেছি, তুই বললে তোর বাসায় যাব, তোর ফ্ল্যাটে যাব, তোর ফ্ল্যাটে গিয়ে তোর বাড়িতে গিয়ে তোর সাথে ডিবেট করব। ওকে তো আমি মারতে যাচ্ছি না, মারবো কেন, আমি এগুলোতে ভায়োলেন্স বিশ্বাসী না। তো ওর বাসায় গিয়ে ডিবেট করে সারা পৃথিবীকে দেখাবো আমার ওই হ্যাডম আছে, ওই হ্যাডম নিঝুম মজুমদার রাখে। ওর মুখের উপরে গিয়ে বল তুই কি বই পড়ছিস, বল কি নিয়ে তর্ক করবে, দর্শন, মুক্তিযুদ্ধ, হোয়াটএভার, সব কিছুতে ওকে ওপেন চ্যালেঞ্জ। তো আপনি আইফেল টাওয়ারের সামনে আপনি যখন প্যারিসে এসে যে স্বঘোষিত, যে আপনি জানেন যে 3 ইঞ্চি ভট্টাচার্যের যে আকাড়া আমিরের যে তাকে চ্যালেঞ্জ করলেন, এখন সে যে 4 দেয়ালের মধ্যে যে হাতি মারে, ঘোড়া মারে, বিভিন্ন কিছু মারে, কিন্তু আমি অবাক হয়ে এবং তার যে দর্শক যাদের সামনে সে এগুলা মারে, তারা হলো এমন যে তারা হলো সব ঠিক আছে, এবং তাদের উত্তর থাকে, আপনি জানেন যে মোল্লারা যখন কোনো ওয়াজ করে সে ওয়াজের মধ্যে যে ঠিক ঠিক ঠিক, সেই ঠিক ঠিক কিসিমের মানুষদের সাথে সে 4 দেয়ালে কথা বলে। আপনি যখন তাকে চ্যালেঞ্জ করলেন প্যারিসে এসে, কিন্তু যে আপনার যে তথ্য উপাত্ত দিয়ে, আপনার যে মেধা প্রজ্ঞা, আপনার যে ক্ষিপ্রতা, এখন এই ক্ষিপ্রতাকে সেই যে বাঘ দেখা, কিন্তু আমরা তো মনে হচ্ছে সে বিড়াল। আপনার বললেন কি? অনেকগুলো কথা বললেন। এখানে 3 ইঞ্চির প্রসঙ্গ এসছে, এখানে 3 ইঞ্চির ভক্তদের প্রসঙ্গ এসছে, এখানে তার একটা বাবলসের মধ্যে বসে হাতি ঘোড়া মারার প্রসঙ্গ এসেছে, চ্যালেঞ্জের প্রসঙ্গ এসছে। আমি যতদূর পারি একটু অ্যাড্রেস করি। প্রথমত হচ্ছে, দেখেন আমি তো এই মুহূর্তে প্যারিসেই আছি এবং আমি প্যারিসে কালকেও থাকবো। এখনো আমি বলছি যে 3 ইঞ্চির জন্য পরিষ্কারভাবে ওই চ্যালেঞ্জ জারি করা আছে, এবং শুধু আজকে প্যারিসেই বা কেন, আজীবনের জন্যই তার চ্যালেঞ্জ জারি করা আছে। ইনফ্যাক্ট সে যদি ইংল্যান্ডে আমার সাথে বসতে চায়, নো প্রবলেম, আমি তাকে বিমান খরচ দিয়ে তাকে আমি নিয়ে আসবো, এবং কোনো গোপন রুমে এই ডিবেট হবে না, সারা পৃথিবী এই ডিবেট দেখতে হবে। দেখেন, আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু এই 3 ইঞ্চিকে নিয়ে আমি কিন্তু নর্মালি ইগনোর করেছি। অনেক মানুষ আমাকে বলেছে লেখেন, এই করেন সেই করেন, আমি নর্মালি ওকে নিয়ে ইগনোর করতাম। বিকজ গণজাগরণ মঞ্চে ও যখন আমাদের সাথে ছিল বা অন্যান্য সময় ছিল, লেখালেখি দেখতাম, আমি এটা বুঝতাম যে তেমন একটা পড়াশোনা নাই, এটা আমি বুঝতে পারতাম। দেখেন, একটা পর্যায়ে ধরেন মাসুদ রানা নামে আমাদের ইংল্যান্ডে একটা ভদ্রলোক ছিলেন, খুব পড়াশোনা জানা লোক, খুবই ভালো পড়াশোনা জানা লোক। ওই মাসুদ রানার সে ছিল ব্যাপকভাবে ভক্ত, সারাদিন মাসুদ রানা, এমনকি মাসুদ রানা লিখতো, ধরেন ইংরেজিতে লিখতো, একটা শব্দ দেখবেন এদের মধ্যে আছে ইংরেজি শব্দ, যেমন ধরেন কোশ্চেন, আপনি যদি ইংরেজিতে কোশ্চেন শব্দটার বাংলা লেখেন তাহলে ক একার ওকার তালে বস চ এ দিয়ে লিখবেন। তো মাসুদ রানা লিখতেন কৌশ্চেন, মানে একটা ঔকার দিয়ে লিখতো। পিনাকিও লিখতো কৌশ্চেন, মানে পিনাকির দালালির লেভেলটা এমন ছিল, ও যখন যার দালাল হবে তখন যদি বলে যে আমার গু চাটেন, ও গু চাটবে। মাসুদ রানার সাথে তার ঝগড়া হলো, কারণ শুহুরের বাচ্চার দাঁত গজালে বাবার পাছাতে টুক করে একটা কামড় দিয়ে ধার পরীক্ষা করে। সে মনে করলো যে মাসুদ রানার থেকে 2-1টা বই পড়েছে, কিন্তু আসলে তো সে কোনো পড়ালেখা করে না, বইয়ের কাভার পড়ে। এটাও আপনাকে বলে রাখা ভালো, ওর কিন্তু কোনো পড়ালেখা নেই, ও কিছু পড়ে না আসলে। ওই আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, তারপরে সামারিটা নেয়, গুডরিডসে গিয়ে দেখে বইটার কি 2-3টা বলে, আর ওর ভক্ত দর্শক নিয়মে আসছে। এরপরে তার গুরু হলো হচ্ছে ফরাদ মজাহার। যথারীতি ফরাদ মজাহারের সাথে তার লাগলো, ফরাদ মজাহার ভালো না। এরপরে এই একের পর এক তার গুরু চেঞ্জ হয়েছে। প্রথম জীবনে সিপিবি করেছে, পরে আওয়ামী লীগ করেছে, এরপরে এখন সে জামাত করছে, মাঝখানে একবার বিএনপি করেছে, একবার ডক্টর কামাল হোসেনকে নিয়ে কি তার প্রেজ। এরপরে ওই কামাল হোসেনের পরে এখন সে জামাতের আমির হয়েছে, এখন এনসিপির। দেখেন, ওর বয়স 60-এর কাছাকাছি, 57, 58, 59 এরকম কিছু একটা হবে। একটা লোক লাইফে কিছু পায়নি,
মাটির গোলা বানিয়েছে ওষুধের, প্রায় 200-300 মতো শিশুকে হত্যা করেছে, আপনারা জানেন। বউয়ের সাথে ভয়ঙ্কর ছাড়াছাড়ি, যেটা আপনি দেখেছেন নাদিয়ার সাথে তার টেক্সটগুলো বা শুনেছেন যে বউয়ের সাথে কিরকম একটা অবস্থা। তারপর ধরেন বাচ্চাটা মানুষ হয়নি, তারপরে উচ্ছন্নে গেছে, রিফিউজি হয়ে মিথ্যা কথা বলেছে। এক আর্মি ফোন দিয়েছে, একটু চা খাবো, ভয়ের চোটে দাড়ি মোচ রেখে যেই ইন্ডিয়াকে গালাগাল করে, ইন্ডিয়ার পণ্য বর্জন করেন, সেই ইন্ডিয়া দিয়ে নিজেই পাচার হয়ে গেছে। যেই ইন্ডিয়াকে সে সারাটাক্ষণ গালিগালাজ করে যে ভারতের পণ্য বর্জন করেন, আইরনি কি জানেন, এই ভারত দিয়েই তাকে পালাতে হলো। তার জীবনটা এমন প্রপঞ্চ, এমন ভয়ঙ্কর কন্ট্রাডিকশনে ভরা। একটা নোংরা মাংসপিণ্ড আছে না, লোকটা মানে ধরেন নোংরা, মানে নোংরামি করা, পড়ালেখা না জানা। এটা কেন জানেন? এর কারণ হচ্ছে ওর ফ্যামিলিতে শান্তি নাই। ওয়াইফ লাথি মারে, হিন্দু হয়ে না হতে পেরেছে হিন্দু, না হতে পেরেছে মুসলিম। আমাকে ফোনে একদিন বলছে, আপনি জানেন আমি না নাস্তিক। আমি বললাম যে আপনি নাস্তিক, তাহলে আপনি এগুলো লেখেন কেন? এমন ভাবে লেখেন যে আপনি বড় হুজুর। বলে যে এগুলো লিখতে হয়, এগুলো লিখতে হয়। ও বলেছে আমাকে এই কথা, এটা বলেছে 2020 সামটাইমস ইন ডিসেম্বর। আমার সাথে কথা হয়েছে। ওকে আমি বলেছিলাম যে আপনি দেশে চলে আসুন, আপনি মিথ্যা কথা বলা বন্ধ করুন, আপনাকে দেশে কেউ কিছু করবে না, দেখি আপনাকে ব্যবস্থা করা যায় কিনা। বলছে না, আমাকে আর্মি ডাক দিয়েছে। একটা আস্ত ভিতুর টিম, একটা আস্ত ভিতুর টিম। তো আমি ওকে চ্যালেঞ্জ দিয়েছি। ও তো ধরেন ওর যে মূর্খ যারা আছে, এগুলো ধরেন অশিক্ষিত, ধরেন পড়ালেখা জানে না, জামাত, হিজবুত তাহরীর এর ভক্ত। দেখেন ওখানে কি লেখে, দাদা 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 দাদা। তুই না, দাদাকে আল্লাহর জন্য ভালোবাসি। তারপরে কি 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, হ্যাঁ এদের ভক্ত। ওইখানে কমেন্ট করে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আমি গিয়ে পাই এগুলো, যখন আমাকে নিয়ে লেখাটাকে গিয়ে দেখি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ধরেন একটা এই রাষ্ট্রের, আপনি তো জানেন যে ইয়াংদের মধ্যে তো নানান ধরনের পোলারাইজেশন আছে। এই মূর্খদের নেতা বসে আছে। আমি কিন্তু খুবই ভদ্র ভাষাতে তাকে বলেছি যে তোকে চ্যালেঞ্জ দিলাম, আয়। প্রথমে কিন্তু সে বলেনি যে আওয়ামী লীগের সাথে বসবে না, এইটা না এইটা না। প্রথমে আমি যখন চ্যালেঞ্জটা দিয়েছি, টুক করে গিয়ে এই 3 ইঞ্চি আস্তে করে তার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিয়েছে, আওয়ামী লীগের সাথে বসবো না, বলে প্রধানমন্ত্রীর সাথে বসবো। প্রধানমন্ত্রী তোকে গুনে, প্রধানমন্ত্রী তোকে গুনে বলে কাদের ভাইয়ের সাথে বসবে। কাদের ভাই একদিন জিজ্ঞেস করছি যে কাদের ভাই পিনাকি চেনেন? কাদের ভাই বলে কে? আমি কলকাতাতে জিজ্ঞেস করেছি কাদের ভাই পিনাকি চেনেন? কয় পিনাকি কে? উনি অনেক বলে। তারপর একবার বলছে ওই যে আপনাকে নিয়ে লেখে, বলে যে হাফ মুসলিম হাফ হিন্দু খচ্চর হয়ে যে টিকে আছে ওইটা। মানে খচ্চর বলেছে এই কারণে যে না হতে পেরেছে হিন্দু, না হতে পেরেছে মুসলিম। ওই যে খচ্চর যেটা বলে, গাধা আর কিসের একটা সংমিশ্রণে খচ্চর হয়। তো উনি 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 বলে যে হ্যাঁ এটার কথা বলো না, তো এটার কোনো নাই। তো ওকে আমি চ্যালেঞ্জ দিয়েছি। ও বলেছে যে মুক্তিযুদ্ধে নাকি 2000 লোক, এমনকি জামাতের যে রাজাকার আছে ওরাও তো বলবে না। জামাতের যে রাজাকার গুলো আছে ওরাও এটা শুনে মানে বলে যে এ তো আমাদেরকেও ডুবালো। মানে জামাতের দালাল, ও যখন কারো দালালি করে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। ও যখন কারো দালালি করে, ও মন প্রাণ দিয়ে দালালি করে, বুঝতে পারছেন? ও তখন বলে যে আপনি একটু হেগে দেন, আমি একটু হাগা খাবো। এই হচ্ছে তার দালালির লেভেল। ফলে ওকে আমি যে চ্যালেঞ্জ দিয়েছি, আমি প্যারিসে এসেছি, তুই এখানে বস আমার সাথে, তোর বাসার সামনে থেকে ঘুরে এসেছি, তুই বললে তোর বাসায় যাব, তোর ফ্ল্যাটে যাব, তোর ফ্ল্যাটে গিয়ে তোর বাড়িতে গিয়ে তোর সাথে ডিবেট করব। ওকে তো আমি মারতে যাচ্ছি না, মারবো কেন? আমি এগুলোতে ভায়োলেন্স বিশ্বাসী না। তো ওর বাসায় গিয়ে ডিবেট করে সারা পৃথিবীকে দেখাবো আমার ওই হ্যাডম আছে, ওই হ্যাডম নিঝুম মজুমদার রাখে।
ওর মুখের উপরে গিয়ে বলা, বল তুই কি বই পড়েছিস বল, কি নিয়ে তর্ক করবে, দর্শন, মুক্তিযুদ্ধ, হোয়াট এভার, সব কিছুতে ওকে ওপেন চ্যালেঞ্জ। তো ওর জীবনটা তো একটা বাবলসের মধ্যে। একদল শুয়োরের বাচ্চাকে পেয়েছে, এই শুয়োরের বাচ্চারা এমনি 32 ভাঙার জন্য প্রবলভাবে আকুতি নিয়ে দাঁড়িয়েছিল। ওর ধারণা হয়েছে ওর কথাতে বাংলাদেশ চলে। ওর ভবিষ্যৎ কি আছে ও যদি একবার জানতো। কোথায় যাবে পিনাকি, কোথায় পালাবে পিনাকি, কোথায়, ফ্রান্সে। ও বলছে যে ও শরণার্থী। এখানে একটা ভিডিওতে বলছে আমার তো এখন কোনো ভয় নাই, কিন্তু আমি পাসপোর্ট ছাড়া যাব না, ভবিষ্যতে যদি আমার কোনো বিপদ হয়। কিন্তু ইমিগ্রেশন রুলটা কিন্তু কেমন জানেন, যে আপনার যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার না থাকে, আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক। ও এইখানকার লর সাথে প্রবঞ্চনা করছে। আসছি প্যারিসে, ওর কাজ, ওর কাজের প্লেস, ওর ইমিগ্রেশন, এভরিওয়্যার ওকে ধরবো, সব পরিকল্পনা আছে। দেখা যাক, দেখা যাক কি হয় ভবিষ্যতে, সেটা এখনই বলছি না, সময় বলে দেবে। কিন্তু ওকে তো চ্যালেঞ্জ দিয়েছি, ওর এত হ্যাডম, ও হ্যাডমটা দেখিয়ে দিক। না, তার হ্যাডম তো শুধুমাত্র ইলিয়াসের সাথে, যে আসলে কিছুই জানে না, ওই ম্যাট্রিক ফেল, তার সাথে কথা বলবে। আপনি দেখেন ভাই, কিছু নাম আছে, এই নামগুলো কমন। আপনি যখন বলবেন ম্যাট্রিক ফেল ইলিয়াস, আমি চিনব। আপনি ইলিয়াস বলে এটা ইলিয়াস কাঞ্চন না ইলিয়াস কোবরা না কার কথা বলছেন তো বুঝতে পারি না। সো আমার দুঃখের জায়গাটা কোথায় জানেন, গর্ভধারিণীর জন্য। পিনাকির যে গর্ভধারিণী, আমি জানি না যে পিনাকির গর্ভধারিণীর কি মনে হয় যে একটা পুঁতি দুর্গন্ধময় একটা সন্তানকে জন্ম দিয়েছে ওর ভাই। তার কি মনে হয় যে এর পরিচয়ের বোঝা তাকে বহন করতে হয়, কিংবা তার যে বোনটি কানাডাতে আছে, কি যেন নাম ভুলে যাচ্ছি আমি, নিজম ভাই, তাকে পিনাকি ইবনে শোয়েব আব্দুল্লাহ কেন বলছে, এবং তার যে বর্তমান যে পাকিস্তানের পিনাকি ইবনে শোয়েব আব্দুল্লাহ, তার যে পাকিস্তান প্রেম, এটা কি এস্টাবলিশ করছে কিনা? ওর মনে হয়, ওর সম্ভবত ওর একটা ইস্যুজ আছে। আমি যদ্দূর আমি দেখেছি যে ওর বাবার পরিচয় নিয়ে মনে হয় বেশ কিছু ইস্যু, শ্যামলের ছেলে না মনে হয়, বাট ওগুলো আমি যাচ্ছি না, কারণ এগুলো ইম্যাটেরিয়াল আমার কাছে। দেখেন, আমি একাডেমিক লোক, আমি ধরে নিলাম যে ওর বাবা শ্যামলী, আমি ধরে নিলাম। দেখেন, একটা ভালো মানুষের ঘরেও একটা শুয়োরের বাচ্চা হতে পারে। গোলাম আজমের বাবা মাকে আমি চিনি না, গোলামের গর্ভধারিণীকেও চিনি না, কিন্তু ওই গর্ভধারিণী যখন জন্ম দিয়েছে ও তো জানতো না যে ও গোলাম আজমকে জন্ম দিয়েছে। তো পিনাকির মাও তো জানতো না। আমি পিনাকির মাকে কেনই বা দোষ দিব? হ্যাঁ, পিনাকির মা যদি এত কিছু জানার পরেও একে এমব্রেস করে, দেন উই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন, ওয়াই? এই পুঁতি দুর্গন্ধময় এই শুয়োরের বাচ্চা, তাকে তুমি ত্যায্য করনি কেন? সো হোয়াটএভার, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আমার ওই জায়গাও প্রশ্ন না। আসলে আমার প্রশ্ন হচ্ছে যে তোকে চ্যালেঞ্জ দিয়েছি, তোর হ্যাডম থাকলে উত্তর দে। আপনার মজার ব্যাপার কি জানেন, একটা চোথা নিয়ে এসেছে গার্ডিয়ান পত্রিকার। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু বা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে জানানো হয়েছিল যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা কাম ফরওয়ার্ড এন্ড সে। এখনকার ফেসবুকের যুগেও ঘোষণা দিয়ে যেখানে মানুষ আসে না, সেখানে মুক্তিযুদ্ধের পরে পত্রিকার রিপোর্ট দেখে ও বলছে, পত্রিকার রিপোর্ট দেখে যেহেতু 2000 মানুষ এসেছে তাই 2000ই হয়েছে। ওর বুদ্ধির কি অবস্থা! আচ্ছা, আমার মনে হয় মানুষ খেয়ে হাগে, আমার মনে হয় ও শুধুই হাগা খায়। না, আমার মাঝে মধ্যে ওকে দেখলে আমার মনে হয়, আপনি নন্টে ফন্টের কেলটুদা দেখেছেন? কেলটুদা এরকম ভাবে বড় চুল, এরকম বিশ্বাস করেন যে একে দেখলে না আমার কাছে মনে হয় একটা দুর্গন্ধময়, একটা পুঁতি, একটা নোংরা। নাদিয়া তো ওকে জাস্ট এক্সপোজ করে দিয়েছে। ওর নাকি নুনুর
সাইজটাই নাকি 3 ইঞ্চি, কেউ কেউ বলে আমার চ্যালেঞ্জের পরে ওকে নুনুই নাই। আর ও যখন এত মানে হুজুরদের, ও মুসলমানই করে না কেন, নাকি মুসলমানি করলে এটা ফেলে দিতে হবে পুরাটা, কারণ আমরা তো নুনু দেখি নেই, নুনু দেখেছে নাদিয়া। সো আলটিমেটলি নাদিয়া যখন বলেছে, মানে ওয়েল আমি নাদিয়ার উপরে ট্রাস্ট করতে চাই। সো আলটিমেটলি ওই প্রসঙ্গ আমি যাবো না। আমার প্রসঙ্গ হচ্ছে ওকে চ্যালেঞ্জ দিয়েছি, ও চ্যালেঞ্জ নেয়নি, ওর জারি জুরি পাবলিক যা বোঝার বুঝে ফেলেছে। ফলে এই না, সে কথা বলছে যে আপনার যে ওই যে চট্টগ্রামে যে হাটহাজারী যাদের দর্শক হলো, এটা কোনো একটা ওয়াচ করবে, এটাকে ঠিক 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 তাদের কাছে শুধু ওয়াচ করছে এবং তাদের সাথে দেখা করতে চাচ্ছে। ওর যদি হ্যাডম থাকে, আমি কালকের দিন পর্যন্ত আছি, আয় কই আসবি, তোর ডেরাতে তোর বাসায় যাবো রে বেটা, তোর বাসা শত শত হাজার হাজার আওয়ামী লীগের কর্মী ওই এলাকা ঘিরে দাঁড়া থাকবে, তোর বাসায় যাব আমি, তোর বাসায় গিয়ে, তোর বাসাতে যদি বসার জায়গা থাকে, তোর বাসাতে গিয়ে আমি তোর সাথে ডিবেট করবো বেটা। তোর যদি হ্যাডম থাকে, পৃথিবীর কোন অঞ্চলে তোরাকে যেতে হবে আয়, এমনকি আমি বাংলাদেশেও যেতে রাজি, যদি আমার প্রপার সিকিউরিটি সেখানে দেওয়া হয়, ডেফিনেটলি আয়। তার মানে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম কণ্ঠস্বর নজীব মজুমদারের চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহসিকতা তার নেই। সে যে একে মারছে, একে ধরছে, সে যে বীরত্ব দেখাচ্ছে, এগুলো হচ্ছে লোক দেখানো এবং এগুলো হচ্ছে কাপুরুষের আওয়াজ। ওর ব্যাপারটা আমি কি বলেছি যে মাসুদ রানা লিখতো কোশ্চেন, ও লিখতো কোশ্চেন, আবার মাসুদ রানার সাথে তার ঝগড়া হয়েছে, এখন লেখে কোশ্চেন। এখন আবার ওই ওকার বাদ। ও যদি কোনোদিন আমার ভক্ত হতো, তাহলে আমি যে স্টাইলে কথা বলি, যেভাবে দেখতেন ওইভাবেই কথা বলতো। ও আজীবন অন্যের ছায়ায় বড় হতে চেয়েছে, ও আজীবন চেয়েছে ওকে মানুষ চিনুক। এই যে ওকে মানুষ চিনবে, ওর কথা বলবে, ও এইটা চেয়েছে। কোয়ালিটি পড়া, ওর মুরিদ কারা, বস্তির পোলাপান, অশিক্ষিত, মূর্খ, রাজাকার, আলবদর। সো আমি কথা বাড়াবো না, একটাই শুধু জানাবো, চ্যালেঞ্জ এখনো জারি রয়েছে। যদি ওই ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ গ্রহণ কর। তোর এইসব ভূগোল বোঝা লাভ নাই। তুই আমার নিয়ে ট্রল করলি না করলি, তোর এইসব দেখার টাইম আছে, তুই চ্যালেঞ্জ গ্রহণ কর।